হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে। হ্যাঁ, জানি তোমরা অনেকেই ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য। এরকমভাবে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি, তোমাদেরও সেটা ভালো লাগছে না। কিন্তু কি বলো তো, মানে আমি যতই চাইছি নিজেকে মানে ফোকাসড করতে, ভিডিও বানানোর জন্য, সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, ততই যেন বাধা আর কিছুতেই পিছু ছাড়ছে না আমার। তো লাস্ট ব্লগেই তোমাদেরকে বলেছিলাম যে আমার ট্রাইপডটা ভীষণ ডিস্টার্ব করছে, খুব কষ্ট করে ভিডিও শ্যুট করতে হচ্ছে। তো শনিবার দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এবার রবিবার দিন সকালবেলা ব্লগ করব দেখে যেই ফোনটা আর কি ট্রাইপডে সেট করেছি, তো দেখছি খালি ট্রাইপডটা নিচে নেমে যাচ্ছে। আমার ট্রাইপডের সমস্যাটা তো তোমাদেরকে বলেছিলামই, যেইখানে আর কি ফোনটা হোল্ড করি সেই যে স্ট্যান্ডটা, ওটা খালি বারবার করে নেমে যাচ্ছে, ওই জায়গাটা পুরো ঢিলা হয়ে গেছে। তো এতদিন তাও কোনো রকমের আর কি মানে কোনো রকমের তাপ্তি দিয়ে চালানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর কিছুতেই সেটা পসিবল হচ্ছে না। খালি ট্রাইপডটা বারবার করে নিচে নেমে যাচ্ছে। ফোনটা তো পড়েই গেল। কিছুটা অংশ শ্যুট করেছিলাম, তো সেটা করতে গিয়ে মানে বাইরে জামা কাপড় মেলা শ্যুট করছি ছাদের মধ্যে, ফোনটা মানে ট্রাইপডটা নেমে গেল আর ফোনটা একটু বেসামাল হয়ে গিয়ে পুরো মানে ছাদের মধ্যেই পড়ে গেছিলো। ভাগ্য ভালো ফোনে কভার ছিল, কভার দিয়ে ব্যাপারটা গার্ড হয়ে গেছে, তাই জন্য স্ক্রিনটারও কিছু হয়নি, ক্যামেরাটাও ভাঙেনি। আমার আগে যে ফোনটা ছিল সেই ফোনটা ওইভাবেই শ্যুট করতে গিয়ে আর কি পড়ে গিয়ে ক্যামেরাটা আর কি মানে চির ধরে গেছিলো, একটা ক্যামেরাতে চির ধরে গেছিলো, তাই জন্য আগের ফোনের ভিডিও করতে একটু অসুবিধা হতো। তারপর তো গত বছর এই ফোনটা কেনা হলো। তো এই ফোনটাও যদি কিছু হয়ে যেত, মানে স্পেশালি যদি ক্যামেরাটা বা স্ক্রিনে যদি কিছু হতো, মানে ভাবো কি হতো। আর এখন তো এই মুহূর্তে তো আর কোনো মতেই একটা নতুন ফোন কেনা পসিবল ছিল না। তো হাজব্যান্ডকে বলার পর হাজব্যান্ড সাথে সাথেই আর কি অর্ডার করে দিয়েছিল একটা ট্রাইপড। ও কলকাতায় গিয়ে এনে দেবে বলেছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কলকাতায় এখন যাওয়ার তো কোনো প্রশ্নই নেই, তাই অনলাইনই ভরসা। তো অনলাইন থেকেই আনা হয়েছিল একটা ট্রাইপড। তো অর্ডার করা হয়েছে রবিবার, এসে পৌঁছেছে সেটা এই শনিবার দিনকে। তো শনিবার দিন এসেছে দুপুরের দিকে। তো আমি আর কিছু শনিবারে শ্যুট করিনি, তো রবিবার থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আর কি। মানে এটা হচ্ছে এই রবিবার দিনের ব্লগ। তো অনেকটাই সকাল সকাল উঠেছি। রবিবার সাধারণত একটু লেট করে উঠি, আজকে আর অত লেট করে ঘুম থেকে উঠতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের না একটা দরকারি কাজে একটুখানি সকাল সকালই বেরোনোরই আছে। তো দুপুরবেলা আসতে পারবে কি পারবে না কোনো ঠিক নেই। ও বলল যে আমাকে একটু ভাতই করে দাও, কারণ ভাত খেয়ে গেলে কি একটা নিশ্চিন্ত থাকা যায় আর কি। দুপুরবেলা আসতে যদি পারে তো ভালো, না হলে পেটটা তো ভরা থাকবে, বাইরে কিছু খেয়ে নেবে, হয়ে যাবে। তো সেই জন্যই আর কি সকাল সকালই আজকে কোনো টিফিনের ঝামেলা করিনি, একবারে ভাত বসিয়ে দিলাম। আর রান্নাঘরে এসে তো বেশ কিছু কাজ থাকে, তো আমাদের একটু চা করে নিলাম। সকালবেলা চা না খেলে ঘুমটা ঠিকঠাক ছাড়তে চায় না, তো একটু চা খেয়ে এদিকে রান্না মানে তোড়জোড় শুরু করে দিয়েছি। তো আজকে হবে বোয়াল মাছের ঝাল। হাজব্যান্ড যেহেতু থাকবে না, তো বোয়াল মাছটাই আজকে রান্না করব, সেরকমটাই প্ল্যান করেছি। না তো চিকেনও ছিল ফ্রিজে, চিকেন করলেও হতো, কিন্তু চিকেন আজকে আর করব না, ভাবলাম বোয়াল মাছটাই রান্না করি। আর ও যেহেতু থাকবে না, তো ভাবলাম শুধু এক তরকারিই করব। আর ফ্রিজে না গতকালকের কিছুটা মানে শনিবার দিনের কিছুটা তরকারি রয়ে গেছে, তো সেগুলোই দিয়ে মিলিয়ে মিশিয়ে আর কি আজকে দিনটা ম্যানেজ হয়ে যাবে। তো সকালবেলা হাজব্যান্ডকে আর কি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, তো ও ওইটা খেয়েই বেরোবে। আর দেখতেই পেলে প্রথমে তো আমি ভাত বসিয়েই দিয়েছিলাম। তো ভাত বসিয়ে বেশ কিছু কাজও গুছিয়ে নিলাম। আর সকালবেলা মায়ের ব্রেকফাস্টে যে মুড়ি গুঁড়ো সেটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাও করে আর কি মাকে খাইয়ে টাইয়ে দিয়ে এসেছি। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আজকে ছিলাম, মানে অন্যান্য দিন ছুটির দিনগুলো একটু রিল্যাক্সের সাথেই চলে, বাট আজকে যেহেতু হাজব্যান্ড বেরোবে, তো ওই জন্য একটু তাড়াহুড়োই আর কি সব কিছু করেছি। তো একবারে গ্যাস যখন ধরিয়েছি ভাবলাম রান্নাটাও কমপ্লিট করে নিই, তাহলে একটু বেলার দিকে অন্যান্য কাজগুলো কমপ্লিট করা যাবে। ছুটির দিনে সাধারণত বাড়ির এক্সট্রা কোনো কাজ করতে পারি না, রান্নাবান্নার তোড়জোড়, তারপরে ব্রেকফাস্টের প্রিপারেশন, হাজব্যান্ড বাড়ি থাকলে বিভিন্ন রকমের কাজ, কথাবার্তা এইসব থাকে। তো সেই জন্য আর কি সারা সপ্তাহ তো হয়ে ওঠে না, তো সেই জন্য রবিবার দিনটা একটু অন্যরকমই কাটে, এক্সট্রা কোনো কাজ করা যায় না। তো হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকবে না, তো রান্নাটা হয়ে থাকলে আমি ঘরের কিছু বাড়তি কাজ করে ফেলতে পারবো। আবার সোমবার দিন উপোস রয়েছে, শ্রাবণের তৃতীয় সোমবার,
তো সেই জন্য কাজটা এগিয়ে রাখলে সোমবার দিনটা একটু রিল্যাক্সে থাকা যাবে। তো সেই জন্যই দেখো এখানে বোয়াল মাছের ঝোলটা করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এর মধ্যে কিন্তু হাজব্যান্ড খেয়ে বেরিয়েও গেছে। আর বোয়াল মাছের ঝোল একটু সর্ষে বাটা দিয়েই করেছি, তোমাদের সাথে রেসিপি আর আলাদা করে কিছু শেয়ার করলাম না, কিন্তু কিভাবে কি করেছি সবটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমাদের বাড়িতে জানো তো বোয়াল মাছটা আসলে পরে বেশিরভাগই সর্ষে বাটা দিয়েই হয়। আবার এটা পেঁয়াজ রসুন দিয়েও খেতে ভালো লাগে। আর আমার শ্বশুর বাড়িতে একরকমভাবে বানায়, সেটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল, মানে ইলিশ মাছের মতো। সেটা আবার আমার খেতে খুব একটা ভালো লাগে না। ওরা একদম হালকা পাতলা করে আর কি, মানে আমার শাশুড়ি মা যখন রান্নাবান্না করতো তো ওনারা খেতেন আর কি ওরমভাবে হালকা পাতলা করে। কিন্তু আমার আবার এরকমভাবে একটু সর্ষে বাটা ঝাল বা পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে যে রসাটা হয় সেটা খেতেও বেশ ভালো লাগে। তো এই হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল রেডি। তো রান্নাবান্না কমপ্লিট করে এখানে সকালের ব্রেকফাস্টে তো বললামই আজকে আর আলাদা করে কিছু ব্রেকফাস্ট করিনি। তো আমাদের সবার জন্যই ভাত করে নিয়েছিলাম, হাজব্যান্ডকে ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে পাঠিয়েছি, আর আমাদের জন্য একটুখানি ডিমের ভুর্জি বানিয়েছিলাম। তো দেখো সকালের খাওয়া দাওয়া খেতে খেতেই বাইরের দিকে মানে এসে দেখছি, মানে জামা কাপড় মেলবো দেখে সকালবেলা বেশ ওয়েদারটা ভালোই ছিল। তো জামা কাপড় মেলবো দেখে বাইরে এসে দেখছি এরকম আকাশের অবস্থা, আর তার কিছুক্ষণ পরেই তো বৃষ্টি নেমে গেল। তার কি বলবো, জামা কাপড় তো আর মেলতে পারিনি। তো ঘরে আসলাম, ট্রাইপডটা তোমাদের সাথে শেয়ার করবো দেখে। তো নতুন ট্রাইপডটাও শেয়ার করবো, আর পুরনো ট্রাইপডের হালটা শুধু একটু জাস্ট দেখো, মানে দেখতে পাচ্ছ তো, মানে কিভাবে আর কি ফোনটা রাখবো কি, মানে অটোমেটিক্যালি ও নিচে নেমে যাচ্ছে। তো ওটা দিয়ে আমি আর কি ভিডিও শ্যুট করব, তাই এই যে নতুন এই ট্রাইপডটা আর কি আনা হয়েছে। আর নতুন নতুন জিনিস দেখবে একটু বুঝতে সময় লাগে। তো এই ট্রাইপডটার মানে সেটিংটা একটু অন্যরকম, আমার আগের ট্রাইপডটার মতো না। মানে ক্যামেরাটাকে সেট করার যে ব্যাপারটা, মানে কখনো তো একটু নিচের দিকে ফোকাস করতে হয়, কখনো একটু ওপর দিকে ফোকাস করতে হয়। তো এটার সিস্টেমটা একটু বুঝতে সময় লাগবে, তো ওই জন্য না একটু সময় বেশি লেগে যাচ্ছে কাজ করতে, মানে বিশেষ করে ক্যামেরাটা সেট করতে আর কি। তো যাই হোক, তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম। আর এটা বেশি দামের আমি নিইনি, 850 টাকার মধ্যে এটা আর কি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তোমরা যদি বলো তো লিঙ্কটা দিয়ে দেবো। আর একটা ব্লগারের কাছে ট্রাইপড কতটা ইম্পর্টেন্ট সেটা একমাত্র যারা ভিডিও করে তারাই মানে জানে, যে ট্রাইপড ছাড়া মানে পুরো ভিডিও করাটা একদম পুরো বন্ধই হয়ে যায়। আর আমার এতদিন ধরে আমি ভিডিও করছি, তবু আমার একটাই ট্রাইপড ছিল এতদিন, আর আমার ওই ট্রাইপডটার বয়স প্রায় 5 বছরের কাছাকাছি। তো আর এমন মানে মানে সময়টা এতটাই খারাপ, আমার একটা ছোটো ট্রাইপড আছে, সেই ট্রাইপডের হোল্ডারটা পর্যন্ত ভেঙে গেছে। তো আর কি করা যাবে, ওটা দিয়েও আমি কিছু করতে পারছি না। তো যাই হোক, ওটা যেদিন হাজব্যান্ড কলকাতা যাবে সেদিনকে আর কি নিয়ে আসবে। আর ওটার জন্য এখন কিছু হোল্ডার আর কিনিনি, মানে দেখে কেনা আর অনলাইন থেকে কেনার মধ্যে তো অনেকটাই তফাৎ আছে। তো সেই জন্য ও বলেছে গিয়ে দেখে নিয়ে আসবে। আর পরে ইচ্ছা আছে একটা ভালো দেখে ট্রাইপড কিনবো। এখন আপাতত মানে অল্প দামের মধ্যেই একটা ট্রাইপড কিনে নিয়েছি, যাতে করে আমার পারপাসটা সলভ হয়ে যায়, এখন তোমাদের সাথে ভিডিওগুলো যাতে কন্টিনিউ শেয়ার করতে পারি সেই জন্য। তো যাই হোক, বকবক করতে করতে দেখো সংসারে অর্ধেক কাজই হয়ে গেল। তো জামা কাপড় তো বাইরে মেলতে পারিনি, তো ভাবলাম ঘরে এসে বাসন টাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে নিই। তো সেগুলো করতে করতেই আবার বাবাও এসেছিল একটুখানি কিছুক্ষণ সময়ের জন্য, মানে বৃষ্টিটা একটু ধরেছিল দেখে বাবাও এসেছে। তো বাবা এসেছে হচ্ছে এই জিনিসগুলো দিতে। তো আমার মামা এসেছিল, আমার সেজো মামা বোম্বে থাকে। তো আমার মামার হচ্ছে বোম্বেতে এই কস্টিউম জুয়েলারির বিজনেস। তো বছরে মানে প্রত্যেক বছর না আসতে পারলেও 2-3 বছরে একবার করে আসার চেষ্টা করে। মানে নিজের এলাকা নিজের রুট সেই জায়গায় তো আসতে ইচ্ছা করবেই। আর সেই জন্যই আমাদের সবার সাথে দেখা করতে এসেছিল, তো মার কাছে এসেছিল। তো যখনই মামা আসে তখনই আমাদের 2 বোনের জন্য এত এত কানের নিয়ে আসে। আমার কাছে যা কানের কালেকশন রয়েছে বেশিরভাগই আমার মামার নিয়ে আসা, মানে সুন্দর সুন্দর কালেকশন। আর নিজেরও যেগুলো পছন্দ হয় কিনে নিই, ভালো লাগলে পরে মানে তখন আর না কিনে পারা যায় না। মেলার সময় কিছু কানের কেনা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার মামার আনা কানেরগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি। আর আমার যেহেতু মুখটা বড়, তো ওই জন্য আমার বড় বড় কানের বেশ ভালো লাগে, আর বড় বড় কানের আমি পরিও। তো সেইগুলোই আর কি মামা দিয়েছে। আর বোনের জন্য একটা টপ নিয়ে এসেছে। আর আমাদের পাশের বাড়ির এক জেঠি বনুকে হাতে একটা জামা বানিয়ে দিয়েছে। তো সব কিছুই মা একসাথে পাঠিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করলাম। আর কানেরগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার পুজোতে তার নতুন কিছু কিনতে হবে না, এই কানের পরেই বাড়িতে বসে থাকবো, কি বলবো আর তোমাদেরকে। আর একটা স্পেশাল জিনিস এনেছে, সেটা হচ্ছে এই যে শুটকি মাছ। তোমরা কারা কারা শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো শুটকি মাছ এত
প্রিয়, সে তুমি যে কোনো সব ধরনেরই শুটকি দাও না কেন। স্পেশালি ভালো লাগে হচ্ছে লোটে শুটকি মাছটাই, সেটা বাটা বলো তরকারি বলো যাই বলো না কেন, আমার ভীষণ ভালো লাগে শুটকি মাছ খেতে। আর আমাদের গাছের বেশ কয়েকটা লেবু দিয়েছে মা, আর কুমড়ো শাক হয়েছিল বাড়িতে। তো কুমড়োটা মানে কুমড়োর আর কি শাক মানে কেটে একদম পরিষ্কার করে মা পাঠিয়ে দিয়েছে। কারণ আমার সংসারে কাজকর্ম এক্সট্রাও বেশ কিছু কাজ থাকে, সেই সব কিছু করে না এই মানে ডাল পাতা কাটা বা শাক বাছা মোচা এগুলো করা না আমার পক্ষে একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় আর কি। তাই জন্য এইসব কাজগুলো আগে মা, আমার শাশুড়ি মা যতদিন সুস্থ ছিলেন উনিই করে দিতেন। এখন আমার মা বাড়ির থেকে পাঠালে পরে মা একদম পরিষ্কার করেই পাঠায়, যাতে করে আমার রান্নাবান্না করতে একটু ইজি হয়ে যায় আর কি। তো তারপরে তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম, করে দেখো ফ্রিজটাকেও একটু না গুছিয়ে নিলাম। কারণ শুক্রবার দিনকে তো বাজার এসেছে, তো বাজারটা গুছিয়েছি ঠিকই, কিন্তু ফ্রিজটা মানে ফ্রিজের যে ওপরের তাকটা যেখানে আমাদের খাবার দাবার থাকে সেই জায়গাটা আর কি একটু আনঅর্গানাইজও হয়ে গেছিলো, আর বেশ কিছু এক্সট্রা জিনিসপত্র ফ্রিজে দেখছিলাম ভরা ছিল। তো সেগুলো সব দেখে যেগুলো বাতিল করার মতো সেগুলো বাতিল করে দিলাম, আর ভালো করে একটু মুছে টুছে সব কিছু গুছিয়ে রাখলাম। অনেক দিন ফ্রিজটাকে ডিপ ক্লিন করা হয় না, তো এবার দেখি একদিনকে সময় করে ফ্রিজটাকে একটু ডিপ ক্লিন করতে হবে। অনেক জিনিসপত্র একদম প্যাকড আপ হয়ে রয়েছে ফ্রিজে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফ্রিজটাকে ক্লিন করে যেগুলো আর কি ফ্রিজে তোলার মতো মা যেগুলো পাঠিয়েছে সেগুলো ফ্রিজে তুলে দিলাম। তারপর এই তো দেখো আমার যে কিচেনের যে ড্রয়ারগুলো রয়েছে, তো সেই ড্রয়ারগুলোর ভিতরে যেসব জিনিসপত্রগুলো থাকে, স্পেশালি এই ছোট ছোট বাটির যে ড্রয়ারটা সেইটা, আর একটা ড্রয়ার আছে সেটার মধ্যে আমার বড় বড় যে বাটি বা বাসন যাই বলো সেগুলো থাকে। তো এই দুটো ড্রয়ার আর কি জিনিসপত্র বেশি ব্যবহার হয় এবং বেশি খোলা পড়া হয়, তাই জন্য না খুব আগোছালো হয়ে গেছিলো। আর আরশোলার তো একটা উপদ্রব আছেই, তো সেই উপদ্রব থেকে আর কি বাঁচার জন্য যেহেতু পুরু পটকা থাকে, আমি না আলাদা করে কোনো কেমিক্যাল জাতীয় কোনো স্প্রে বা কিছুই দিতে পারি না আরশোলা বা পিঁপড়ে টিকটিকি এসব তাড়ানোর জন্য। ওই হোমমেড যে সলিউশনটা রেডি করে রাখি ওইটা দিয়েই আর কি একটু পরিষ্কার করে নিই। তো এটা 15 দিন অন্তর অন্তর আমি আর কি একটু একটু পরিষ্কার করে নিই, তাহলে না খুব একটা আগোছালোও হয় না, আর নোংরাও হয় না, মেসিও হয় না। তো এই ছোট ছোট বাটির যে সেকশনটা সেটাও খুব আগোছালো হয়েছিল, আর একটু পরিষ্কার করার দরকার ছিল, তো সেই জায়গাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো বড় বড় যেখানে আমার বাসন কোসনগুলো থাকে, স্পেশালি এখানে বাটি ছোট ছোট হাঁড়ি এরকম টাইপের জিনিসপত্রগুলোই থাকে, মানে রান্না করে যেসব বাসনগুলোর মধ্যে আর কি খাবার দাবার রাখা হয় সেগুলোই। তো সেগুলো না মানে কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, মানে সব এলোমেলো হয়ে গেছিলো। তো একটার উপরে একটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, যাতে করে ব্যবহারের সময় খুঁজে পেতে সুবিধা হয়। আর এই জায়গাটাকেও একটুখানি পরিষ্কার করে নিলাম। পুজোর আগে তো ভালো করে ডিপ ক্লিনিং করবই, কিন্তু এইভাবে যদি মাসের মধ্যে দুবার বা পসিবল না হলে একবারও যদি প্রতি মাসে ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে একটুখানি মুছে নেওয়া যায় না, খুব একটা নোংরা হয় না, আর ডিপ ক্লিনিংয়ের প্রয়োজনও খুব একটা বেশি পড়ে না, বা ডিপ ক্লিনিংয়ের টাইমে যে বেশি এফোর্টটা দিতে হয় সেটাও কিন্তু খুব একটা দরকার পড়ে না। তো আমি 15 দিন অন্তর অন্তর চেষ্টা করি এগুলোকে সরিয়ে সরিয়ে সব একটু মুছে নেওয়ার, তাহলে আরশোলার উপদ্রবটাও কম হয়, আর পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই থাকে, আর গোছানোও থাকে। তো যাই হোক, আমার ড্রয়ার এই দুটো ড্রয়ারই এখন আজকে আপাতত করলাম, আর উপরের যে ড্রয়ারটা সেটা আগে একদিন করে নিয়েছি, আর নিচের দুটো ড্রয়ার বাকি রয়েছে ওই দুটো একদিনকে করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো পুজো তো প্রায় এসেই গেল, তোমাদের সবার কি পুজোর মার্কেটিং স্টার্ট হয়ে গেছে কিনা অবশ্যই জানিও। আমাদের এবার পুজো কি হবে জানি না, পুজোর মার্কেটিং এখনও সেই রকম অর্থে কিছুই স্টার্ট হয়নি। ওই অনলাইন থেকে অনেক দিন আগে থেকেই আমি মানে মিশো থেকেই কয়েকটা ড্রেস আর কি অর্ডার করে দিয়েছিলাম পুজো পারপাসে, আমার বোনের দুজনের জন্যই। মা বাবাও টাকা দিয়ে দিয়েছে, তারপরে আরও অনেক রিলেটিভসরা টাকা দিয়েছে, তো টাকা পেয়ে গেছি, হাতে চলে এসেছে। আমাদেরও যা দেওয়া থাকার, কারণ এবার না সেরকমভাবে গিয়ে মার্কেটিং করার মতন আমাদের বাড়ির পরিস্থিতি তো নেই, তোমরা তো সবই জানো। তো সবাইকে এবার টাকাই দিয়ে দিয়েছি। টাকা দিতে সত্যি বলতে ভালো লাগে না, জিনিসটা কিনে সবাইকে, পুজো সারা বছরে একবারই আসে, তো মানে কোনো জিনিস কিনে একটা মানুষকে গিফট করা আর টাকা দিয়ে দেওয়াটা একটা অন্যরকমই লাগে। কিন্তু এইবার একটু অন্যরকমই, তো বাড়ির পরিস্থিতি, তো পরিস্থিতি অনুযায়ী তো মানুষকে চলতে হয়। তো বাড়ির পরিস্থিতি অনুযায়ী এবার মানে ডিসিশন নেওয়া হয়েছে যে সবাইকে টাকা ধরেই দিয়ে দেওয়া হবে।
বাবা মারটা কী করবো এখনও ভেবে দেখিনি, তো দেখা যাক বাবা মারটা যদি পসিবল হয় কিনে আনতে পারি তো খুবই ভালো হয়। কিন্তু প্রথমত তো বৃষ্টি, আর তারপরে তো বাড়ির অবস্থা তো তোমরা জানোই। আর হাজবেন্ড না গেলে পরে না আমি ঠিক সত্যি বলতে চয়েস করতে পারি না ঠিকঠাক করে জিনিসপত্র। তো ও না গেলে পরে সেটাও হয়ে ওঠে না, আর বাড়ির যা অবস্থা তাতে করে বাড়িতে একজনকে না একজনকে থাকতেই হয়। তো এই করেই আর কি এইবার সেরকমভাবে মার্কেটিং কিছুই করা হয়নি। ফিউচারেও হবে কি না জানি না, যদি হয়তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বটেই। আর কি নিলাম না নিলাম পুজোতে সেটাও বলবো। আর পুজোতে এবার কিভাবে কি হবে সেটাও জানি না, তবে পাশের বাড়িতে তো পুজো হয়, আমাদের কোথাও যেতে লাগে না, পাশের বাড়িতে গিয়ে বসে থাকলেও বেশ ভালো লাগে। ঠাকুরের বিভিন্ন রকম আর কি পুজো আর্চা হয়, প্রতিদিনই আরতি হচ্ছে ঠাকুরের, তো সময় আমাদের কেটেই যায়, খারাপ লাগে না। কিন্তু এবার কোথাও ঠাকুর দেখতে যাব কি না সেটাই হচ্ছে এখন বড় কথা। সারা বছর যেমন তেমন পুজোর এই কটা দিন বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের সব কিছু মেনে এবং মানিয়ে নিতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমাদের পুজোর মার্কেটিং কতদূর কী হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এবার পুজোয় নতুন কি স্পেশাল উঠেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা যদি মার্কেটিং করে ফেলে থাকো। যদি পসিবল হয় আমিও আমার কালেকশানে রাখার চেষ্টা করব। তবে অনেক শাড়ির দোকানে দেখছি যে ফেন্দি বলে একটা শাড়ি উঠেছে নাকি, গেলবার তো জিমিচু শাড়ি উঠেছিল, তো এবার নাকি ফেন্দি বলে একটা শাড়ি উঠেছে, তো সেটাও নাকি খুব এই বছর পুজোতে নাকি খুব আর কি চলবে। তো জানি না, দেখতে তো বেশ ভালোই লাগছে, তো দেখা যাক কি হয় না হয়, যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, চলো এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাঘরের বাইরে যে ক্যাবিনেটটা সেটাও কিন্তু আমি ভালো করে কলিন দিয়ে মুছে নিয়েছি। ওপরটা পরিষ্কার করেছি, ভিতরগুলো পরিষ্কার করলাম, তো বাইরেটা কেন বাদ যাবে, তো বাইরেটাও ক্লিন করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে ঘরটা মুছে নিচ্ছি, তারপরে স্নান করব, ঠাকুর ঘরে যাব। তো এখনও ব্যাক টু ব্যাক অনেকগুলোই কাজ রয়েছে, তবে সকাল থেকে টার্গেট নিয়ে এতগুলো কাজ কমপ্লিট করে ফেললাম। ছুটির দিনে এতগুলো কাজ সময়ের মধ্যে কমপ্লিট করতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এখন স্নানটা সেরে নিই, স্নান সেরে এখন রেডি হয়ে যাব ঠাকুর ঘরে। চলো রেডি হতে হতে তোমাদের সাথে আগের দিনের ব্লগের বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। রুবিনা পারভিন দিদিভাই তুমি কমেন্ট করেছো, দিদি তোমার কি যা নেই? না গো, আমার যা নেই, আমার হাজবেন্ডরা এক ভাই এক বোন, আমার এক ননদ আছে, আমার হাজবেন্ডের দিদি। দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি কমেন্ট করেছো, তোমার এই গুছিয়ে রাখা আর গুছিয়ে কাজ করা এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে, চেষ্টা করো রোজ ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থেকো, আর এবার থেকে আগের মতোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ভীষণভাবে চেষ্টা করব। বাসন্তী লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদিভাই আবার চলে এলাম ভিডিওটা দেখে, পাশে থেকে যাব। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। নন্দিতা বণিক দিদিভাই তুমি অনেকদিন পর কমেন্ট করেছো, তোমার কমেন্টটা দেখে ভীষণ ভালো লাগছে, তুমি কমেন্ট করেছো খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। এইবার পুজোয় কি জামা কাপড় নেব সেটা তো জানি না, বা কি নতুন কেনাকাটা করতে পারবো কিনা সেটাও জানি না, তবে আমি একটা সুন্দর গয়না কিন্তু পরে নিয়েছি পুজোর আগে। এই যে দেখো, একজন বিবাহিত নারী সবচেয়ে প্রিয় এবং পছন্দের গয়না। আমার একটা মোটা শাখার বহুদিন ধরে শখ ছিল, তো ফাইনালি আমি একটা মোটা শাখা আর পলা আমাদের এখানেই আমার এক বান্ধবীর বোন, ওর কাছ থেকে আর কি অর্ডার করেছি, ও নতুন আর কি বিজনেস স্টার্ট করেছে, তো ওর কাছ থেকে এই সেটটা দেখো নিয়েছি। এটা গত সোমবার দিন আমি হাতে পেয়েছি, তো সোমবার দিন যেহেতু উপোস করেছিলাম আর দিনটাও ভালো ছিল, তো সোমবার দিনই আর কি পরে নিয়েছি। নতুন কোনো জিনিস আসলে সেটা যতক্ষণ না পরি তো ভালো লাগে না, তো সঙ্গে সঙ্গেই পরে নিয়েছিলাম। তো তোমরা অবশ্যই জানিও শাখার ডিজাইনটা কেমন হয়েছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ডিজাইনটা অন্যরকম দিয়েছিলাম, বাট ও এরকমভাবে আর কি বানিয়ে দিয়েছে, তো এই ডিজাইনটাও ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, এরপরে খাওয়া দাওয়া করে এবার একটু বিশ্রাম নেব। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।